স্বর্ণ মন্দিরের রাস্তায় আছি। আমি মাথায় টুপি পরেছি কারণ ঠান্ডা আছে অমৃতসরে, আর তার উপরেই ওড়না জড়িয়ে নিয়েছি কারণ ওড়না মাথায় জড়িয়ে ঢুকতে হবে। আর ইনি মাথায় এখানে একজন সর্দারজি এই ভেট্টিটা পরিয়ে দিলেন, তার বদলে আপনার যেটা ইচ্ছা হয় আপনি ওনাকে দিতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। চলুন এবার মন্দিরে যাওয়া যাক। আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি এখন মন্দিরের দিকে, এখানে আশেপাশে প্রচুর দোকান আছে যেখানে এই মাথার ফেট্টি, তারপর কী বলে হাতের বালা, এই সমস্ত পাওয়া যায়। খাবারের দোকানও প্রচুর আছে। তো সকালবেলা আরেকবার আসবো। এখন রাতে জাস্ট হোটেল ঢোকার আগে আমি একটু মন্দির দর্শন করতে এলাম। যদি এখন লঙ্গার পাওয়া যায় তাহলে খেয়ে নেবো, আর যদি না পাওয়া যায় তাহলে জিজ্ঞেস করে নেবো সকালে কখন লঙ্গার খোলে খাওয়ার জন্য। এটা কারা? এগুলো স্বর্ণ মন্দিরের রাস্তা। এগুলো কিন্তু সোয়া চাপ, ঠিক আছে? ধাবা আছে। জুতোর দোকান আছে, বাজার। রাতের স্বর্ণ মন্দিরের রাস্তা, প্রচুর লোক, 24 ঘন্টা ওপেন থাকে এই জায়গা। পাঞ্জাব তো এতদিন আমি সিনেমাতেই দেখেছি, পাঞ্জাব আর পাঞ্জাবি, এই প্রথম পাঞ্জাবে এলাম। সকলকে অনেক ধন্যবাদ এই 1.5 মিনিটের আনকাট ভিডিও ক্লিপটি পুরো দেখার জন্য। এই ক্লিপটি এই জন্য আমি দিয়েছি যাতে আপনাদেরকে আমি রাতের পাঞ্জাবের ভাইবটা বোঝাতে পারি। নমস্কার বন্ধুরা, আমি মালিনী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তাহলে চলুন আর দেরি না করে পাঞ্জাব ব্লগের দ্বিতীয় পর্বটি শুরু করি। পাঞ্জাব ব্লগের আগের পর্বে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে আমরা অমৃতসর আসার আগে আটারি ওয়াঘা বর্ডারে ঘুরতে গেছিলাম। আর যদি আগের পর্বটি এখনও না দেখে থাকেন তাহলে প্লিজ একবার দেখে নেবেন। কথা দিচ্ছি খুব একটা খারাপ লাগবে না। এই হলো আমাদের সেই স্বর্ণ মন্দির। চলুন ভেতরে যাওয়া যাক। মন্দিরের পাশেই এদিকে শু হাউস আছে জুতো রাখার জন্য। আমরা ওখানে যাচ্ছি এখন জুতো রাখতে। এখানে জুতো রাখতে এসছি আমরা সবাই ফ্রিতে। আর 26-27 ব্যাগেজ রাখবে, টোকেন দেবে অবশ্যই। রাতের স্বর্ণ মন্দির আর সাথে এইরকম ভিড়। আমরা সবাই খালি পায়ে আসছি। এখন আমাদের জুতো রাখা হয়ে গেছে, আমরা লাগেজ রাখবো। লাগেজ রুম, এখানে আমরা লাগেজ রাখলাম। আপনি ছোট মানে এই ধরনের স্লিং ব্যাগ জাতীয় জিনিস আপনার সাথে রাখতে পারেন, কিন্তু বড় বড় পিঠের ব্যাগ এগুলো আপনাকে জমা দিতে হবে। হ্যান্ড ওয়াশ করতে যেতে হবে ঢোকার আগে। এখানে এবার পা ধুতে হবে ঢোকার জন্য। তো আপনারা দেখলেন রাতের স্বর্ণ মন্দির চত্বর কীরকম জমজমাট থাকে। আমরা আমাদের জুতো ব্যাগ নির্দিষ্ট কাউন্টারে জমা করে চলে গেলাম মন্দির দর্শন করতে। কিন্তু স্বর্ণ মন্দিরে ঢোকার আগে নিয়ম হলো হাত পা ভালো করে ধুতে হবে। তাই আগে এই হাত ধোয়ার জায়গাটিতে গেলাম, সাবান দিয়ে হাত ধোয়ার পর বাইরে পা ধোয়ার জায়গায় পা ধুয়ে পা পোষে পা মুছে আমরা প্রবেশ করলাম মন্দিরে। আর এই হলো রাতের স্বর্ণ মন্দির। কি দারুণ না? আর লোক দেখেছেন, সারাদিন এই পরিমাণে লোক মন্দিরে যাওয়া আসা করে। যদিও শনি রবিবার পরিমাণটা যথেষ্টই বেশি থাকে, আর আমরা সেই শনি আর রবিবারেই গেছিলাম। স্বর্ণ মন্দিরের পুকুরের সামনে দাঁড়িয়ে রাতের বেলা মন্দিরের বেশ কিছু ছবি আর ভিডিও তুলেছিলাম। এবার এই মন্দিরের ব্যাপারে কয়েকটি কথা বলি। এখানে ছেলেদেরকে মাথায় গেরুয়া বা হলুদ রঙের ফেট্টি জাতীয় কাপড় পরে প্রবেশ করতে হবে। মেয়েদেরকেও মাথায় ওড়না বা শাড়ি পরলে মাথায় ঘোমটা দিয়ে বা জিন্স টপ পরলে মাথায় ফেট্টি কাপড় বেঁধে প্রবেশ করতে হবে। একদম কোলের বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সব ব্যক্তির ক্ষেত্রেই একই নিয়ম। মুজো পরে ভিতরে প্রবেশ করতে পারবেন না। তবে ভিতরের দিকে মন্দিরের মূল অংশের মেঝেতে মোটা কার্পেট পাতা থাকে, তাই গরমে বা শীতে খুব একটা সমস্যা হয় না। স্বর্ণ মন্দিরের ভিতরে কোনো রকম তামাক জাতীয় পদার্থ যেমন সিগারেট, বিড়ি, পান মশলা বা কোনো রকম দাহ্য পদার্থ যেমন দেশলাই, লাইটার এসব নিয়ে প্রবেশ করা যাবে না। আর এই ব্যাপারে মন্দির কর্তৃপক্ষ ভীষণ কড়া। ছেলেদের বেশ ভালো মতন চেক ইন হয় ওখানে। স্বর্ণ মন্দিরের অনেকগুলি এন্ট্রি গেট আছে, তবে আমরা প্রবেশ করেছিলাম জালিয়ানওয়ালাবাগের দিক থেকে।
আসলে 10ই ফেব্রুয়ারি বর্ডার দেখার পর আমরা যখন অমৃতসর এসে পৌঁছালাম, ঘড়ি কাঁটা তখন 7টা পেরিয়ে 7:30টার দিকে এগিয়ে চলেছে। আর অমৃতসরে আমাদের যে হোটেলে ওঠার কথা ছিল সেটি স্বর্ণ মন্দির, আর অমৃতসর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি জায়গায় অবস্থিত হওয়ায় আমরা ঠিক করি যে আগে স্বর্ণ মন্দির দর্শন করে নেব। মন্দিরের আরেকটা গেটে দাঁড়িয়েছি, এটা দিয়েও ঢোকা যায়। ওইদিকে জুতো রাখার ঘর, আর এই যে পেছন দিয়ে মন্দির। রাতের অন্ধকারে যতটা ওঠে দেখালাম। এদিকে গেলে আছে লঙ্গর, একদম সেটা আমাদের এই পবিত্র স্বর্ণ মন্দিরের উল্টো দিকে। স্বর্ণ মন্দিরের উল্টো দিকেই একদম এদিকে ঘুরে এসে লঙ্গরখানা। আমরা এখন লঙ্গরখানা খেতে যাবো। ওই দিন রাতের বেলায় মন্দিরে অনেক ভিড় ছিল, আর তাছাড়া আমাদের হোটেলে ফেরার তাড়াও ছিল, সেই জন্য মূল মন্দিরের দর্শন পরের দিনের জন্য মুলতুবি রেখে আমরা দুজনে চলে গেলাম লঙ্গরখানায় প্রসাদ খেতে। লঙ্গরখানায় তো ভিডিও করা যাবে না, কিন্তু আমি আপনাদের অবশ্যই জানাবো যে রাতের প্রসাদে ওই দিন কী কী ছিল। প্রসাদে ছিল গরম ভাত, গরম চাপাটি, গরম ডাল, তড়কা আর পায়েস। স্বাদ এক কথায় অসাধারণ। লঙ্গরখানায় যে প্রচুর লোক শ্রমদান করেন সেটা আমি শুনেছিলাম বটে, কিন্তু ওই দিন সেটা নিজের চোখে দেখেও এসেছিলাম যে কি দারুণ সিস্টেমেটিক্যালি তারা ওখানে কাজ করেন, এবং প্রত্যেক দিন কয়েক হাজার দর্শনার্থীকে ওনারা অন্নসেবা করেন। আর এই অন্নসেবার কাজটি কিন্তু 24 ঘন্টাই চলে। মন্দির দর্শনের পরে অটোয় চেপে আমরা ফিরে আসলাম আমাদের হোটেলে। অটো ভাড়া নিয়েছিল 100 টাকা মতন। হোটেলের রিসেপশন থেকে নিজেদের ব্যাগ নিয়ে লিফটে চেপে আমরা 3 তলায় নিজেদের রুমে এসে পৌঁছালাম। রুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর বাথরুমটিও ছোটোর মধ্যে বেশ ভালো ছিল। ভীষণ ক্লান্ত ছিলাম, তাই ফ্রেশ হয়েই পাড়ি দিলাম ঘুমের দেশে। এবার বলি পরের দিন সকালবেলার কথা। 8 দিনের সফর শেষে এই দিন ছিল সবার ফেরার পালা। বাকিরা হাওড়া ফিরলেও আমরা ফিরবো পুনেতে, আর তাই আমাদের এই দিনের প্ল্যান একটু আলাদা ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে গেলাম স্বর্ণ মন্দিরে। আগের দিন এত ভিড় ছিল আর রাতও হয়ে গিয়েছিল, তাই মূল মন্দির দর্শন করা হয়ে ওঠেনি। আর রবিবার তো আরোই ভিড় হবে, এইভাবে সকাল সকালই আমরা দুজন চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম। তবে আমাদের মালপত্র হোটেলের রিসেপশনেই সুরক্ষিত ছিল, কোনো সমস্যাই হয়নি। হোটেল থেকে বেরিয়ে বড় রাস্তার ওপরে এসে একটি টোটো ধরে আমরা চললাম স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে। ভাড়া ওই 100 টাকা মতো নিয়েছিল। যাওয়ার পথে অমৃতসরের সেন্ট্রাল বাস টার্মিনাল নজরে পড়ল, যেখান থেকে ইন্টারস্টেট বাসগুলি ছাড়ে। এই বাস টার্মিনালটির নাম শহীদ মদনলাল ধিংড়া ইন্টারস্টেট বাস টার্মিনাল। বড় রাস্তা পেরিয়ে এবার ভিতরে ঢুকলাম। এই যে রাস্তাটিতে আমরা টোটো করে যাচ্ছি, কাল রাতে এই একই রাস্তায় আমরা হেঁটে গিয়েছিলাম। সকালবেলা আর ভিড় সেরকম নেই বলেই হয়তো টোটো এতটা আসতে পারলো। আমার জানি না কেন এইখানে এই রাস্তায় এসে পুরনো পাঞ্জাবের একটা ফিলিং আসছে, মানে সেই 47-এর পাঞ্জাব। মন্দিরে ঢোকার আগেই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ওই চত্বরের একদম সামনের একটি দোকান থেকে। এবার ব্রেকফাস্টে কি খেয়েছিলাম সেটা পাঞ্জাবের ফুড ব্লগিংয়ের যে ভিডিওটি আমি বানাবো সেটাতে দেখাবো। ব্রেকফাস্ট করে আমরা প্রবেশ করলাম মন্দিরে। তাড়াতাড়ি জুতো জমা দিয়ে হাত পা ধুয়ে চলে গেলাম ভিতরে, কারণ আজকে মূল মন্দিরে যেভাবেই হোক প্রবেশ করতেই হবে। বেশি দেরি করলে ভিড়ের মধ্যে পড়ে যাব। সকালবেলার স্বর্ণ মন্দির চত্বর রাতের থেকে একদম আলাদা। শীতের সকালে মন্দিরে দাঁড়িয়ে গায়ে সোনালি রোদের ওম মাখতে মাখতে আমরা ওনাদের প্রার্থনা সঙ্গীত শুনছিলাম। যদিও ভাষাগত অন্তর অনেকখানি, কিন্তু সেই তো ঈশ্বরকেই ডাকা হচ্ছে, তাই না? পুকুরের এই প্রান্তে দাঁড়িয়েই দেখতে পেলাম যে ওই প্রান্তে অলরেডি লাইন পড়ে গেছে, তাই আমরাও আর দেরি না করে ওইদিকে পা বাড়ালাম। এই মন্দিরের আরেকটি বিশেষ জিনিস চোখে পড়ল, যেটি আমাদের সবার প্রিয় পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিদিন দেখা যায়। পুরী মন্দিরে যেরকম প্রত্যেক দিন নতুন পতাকা মন্দিরের চূড়ায় বাঁধা হয়, তারপর আবার নামিয়ে আনা হয়, সেরকমই অমৃতসরের স্বর্ণ মন্দিরেও প্রতিদিন সকালে পুরনো গেরুয়া কাপড় খুলে নতুন কাপড় এই যে এভাবে বাঁধা হয়। এরপর আমরা ভিড়ের সাথেই ভিতরে প্রবেশ করলাম।
এই ভিড়ে দাঁড়িয়ে একটা জিনিস লক্ষ্য করলাম, একই লাইনে এখানে অনেকক্ষণ দাঁড়াতে হলেও পাঞ্জাবি পুরুষেরা মহিলা আর শিশুদেরকে কোনো বিতর্ক ছাড়াই আগে এগিয়ে যেতে দেন। আমার সামনেই অনেক মহিলাকে শিশু কোলে এভাবে আমি এগোতে দেখেছিলাম। এমনকি এক সময় আমি নিজে পিছিয়ে পড়াতে ওনারা নির্দ্বিধায় আমাকে এগোনোর পথ করে দিয়েছিলেন। আর লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনার যদি জল তেষ্টা পায় তাহলে ওখানকার স্বেচ্ছাসেবকেরা আপনাকে বাটিতে করে জলও খেতে দেন। আমাদের দর্শন হয়ে যাওয়ার পর সুজির হালুয়া ওই দিন আমরা প্রসাদ হিসেবে পেয়েছিলাম। তারপর কিছু সময় পরে আমরা চলে গেলাম লঙ্গারখানায় প্রসাদ খেতে। ওই দিন সকালের প্রসাদে ছিল গরম চাপাটি, গরম ভাত, বাঁধাকপির তরকারি, তরকার ডাল আর পায়েস। বলতে পারেন এটাই ছিল সেদিনে আমাদের দুপুরের খাওয়া। এখন আমাদের হাতে অঢেল সময়, কারণ গ্রুপের বাকিদের কলকাতা ফেরার ট্রেন দুপুরে হলেও আমাদের পুনে ফেরার ফ্লাইট ছিল রাতের বেলায়। তো মন্দির চত্বরে বসে গল্প করে রিলস দেখে আমরা অনেকটা সময় কাটালাম। আর তারপর চলে গেলাম জালিয়ানওয়ালাবাগে, সেই জালিয়ানওয়ালাবাগ যার দেওয়ালগুলি আজও সেই ভয়ঙ্কর দিনের স্মৃতি বয়ে নিয়ে চলেছে। এই দিকে আছে স্বর্ণ মন্দিরের রাস্তা, আর তার ঠিক উল্টো দিকে এই জালিয়ানওয়ালাবাগের গেট, আর এই হলো জালিয়ানওয়ালাবাগ স্মারক। চলুন যাওয়া যাক। একটা সত্যি কথা বলছি, এই জালিয়ানওয়ালাবাগে গিয়ে আমি বেশ দমে গিয়েছিলাম। বিশ্বাস করুন, এই সরু প্যাসেজটা দিয়ে যখন ঢুকছিলাম আমার মনে হচ্ছিল যেন আমি উত্তর কলকাতার সরু গলিতে বানানো কোনো পুজো প্যান্ডেলে প্রবেশ করছি। ব্যাপারটা আমার কাছে তো সেরকমই লেগেছিল, আর তাই একটু চাপ খেয়ে গিয়েছিলাম। সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, বাট আই টোল্ড হোয়াট আই ফেল্ট। ভেতরে ঢুকে সামনেই দেখতে পেলাম এই মিউজিয়ামটি, তো চলে গেলাম সেখানে। ভারতের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন অধ্যায় তথা স্বাধীনতা সংগ্রামীদের পরিচয় এখানে খুব সুন্দরভাবে ছবি ও তথ্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মিউজিয়াম দেখা হয়ে গেলে আমরা বেরিয়ে পাশে বানানো আরও কয়েকটি নতুন ঘরের দিকে গেলাম। এবার একটা সত্যি কথা বলছি, যেটা সম্পূর্ণ আমার মতামত, আবার বলছি সম্পূর্ণই আমার মতামত। জালিয়ানওয়ালাবাগের ঘটনার ব্যাপারে এখনও যদি কোথাও পড়ি বা এই বিষয়ে যদি কোনো ডকুমেন্টারি দেখি, এখনও আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। কিন্তু ওই দিন যখন জালিয়ানওয়ালাবাগে আমি গেছিলাম, একবারের জন্য এই অনুভূতিটা হলো না যে আমি সেই কুখ্যাত জালিয়ানওয়ালাবাগের ভিতরে দাঁড়িয়ে আছি। একবারের জন্য মনে হলো না এটা সেই জায়গা যার নাম ইতিহাসের পাতায় অনেক নিরীহ নির্দোষ মানুষের রক্তের লাল রং দিয়ে লেখা আছে। একবারের জন্য গায়ে কাটা দিল না। হয়তো জায়গাটির আধুনিকীকরণ এর অথেন্টিসিটিটাকে মলিন করে দিয়েছে, আর তাই আমার এরকম ফিল হয়েছে। আবার বললাম, এটা কিন্তু সম্পূর্ণরূপেই আমার মতামত। অনেকের ভাবনা চিন্তা আমার থেকে আলাদা হতেই পারে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ হাতের 5 আঙুল কখনোই একরকম হয় না। তো আবার বলছি, এটা সম্পূর্ণই আমার মতামত, একান্তভাবেই ব্যক্তিগত। সেই কুয়ো যার মধ্যে লোকজন ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচাতে চেয়েছিলেন নিজেদের ওই দুর্বিষহ ভয়ঙ্কর দিনটাতে। এই হলো সেই কুয়ো যেটাকে এখন কাঁচ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এই যে সেই কুয়ো যেটা এখন কাঁচের দরজা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এই হলো সেই জায়গা যেখানে দেয়ালে এখনো গুলির দাগগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন হাইলাইট করা হয়েছে। হলো গ্যালারি 3। সেটা দেখ, ডায়ার কো বড়ি কিয়া ওয়াই। দেওয়ালের গায়ে বন্দুকের গুলিতে তৈরি হওয়া ক্ষতগুলি এখনও বিদ্যমান।
ইন্দ্র অনেক দিন আগে একবার এখানে ঘুরতে এসেছিল। ও বলল তখন জায়গাটা অনেক আলাদা ছিল। ও নিজে এখানে এসে সেই সময় খুবই ইমোশনাল হয়ে পড়েছিল, কিন্তু এবার ইন্দ্রও কিছু ফিল করতে পারলো না। এই বাগে একটা জিনিসই ভালো লাগলো, আর সেটা হলো এই সুবিশাল গাছগুলির ছায়া। আবার আমরা একটি দেওয়ালের সামনে এসে হাজির হলাম। ব্যাকগ্রাউন্ডে তখন গান বাজছিল মোহে রং দে বসন্তি চোলা। এই দেওয়ালের সামনে দাঁড়িয়ে মিথ্যে বলবো না, একটুখানি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম কিছুক্ষণের জন্য। 1919 সালের 13 এপ্রিলের ঘটনাটা সত্যি কোনোদিন কোনো ভারতীয় ভুলতে পারবে না। শহীদদের উদ্দেশ্যে একটি ছোট্ট জলাশয়ের ওপর এই স্মারক স্তম্ভটি ওখানে বানানো হয়েছে। এখানে কিছু একটা আছে, মন্দিরের মতো কিছু একটা স্ট্রাকচার, আর এইদিকে আছে গুলি। এখানে পাঁচিল ছিল, লেগে গেছে গুলি। ঠিক আছে, ঠিক আছে, সবাই গুলি। ও চলো ভাই চলো। প্রমিনেন্ট দেখ, এটা সরে যাও। এই পুরো জিনিসটা দেখতে পাচ্ছেন নিচেও আছে এরকম গুলির দাগ। তার মানে এখানে এই পাঁচিল বা এখানে এই যে বাগান, এগুলো অনেক পরে নতুন করে মডিফাই করা হয়েছে, এরকম ছিলই না জায়গাটা আগে। এটা হলো স্যালভেশন গ্রাউন্ড। I do not care about the sentence of death. It means nothing at all. I do not care about dying or anything. We are suffering from the British Empire. I'm not afraid to die. I'm proud to die. Udham Singh. इकबाल। सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं इसके ये गुलसिता हमारा। हमारे ऊपर किया गया हर अत्याचार ब्रिटिश साम्राज्य के ताबूत की कील साबित होगा। জালিয়ানওয়ালাবাগ দেখা শেষে আমরা বেরিয়ে পড়লাম স্থানীয় মার্কেট ঘুরে দেখতে। যদিও দুজনে ওই হাতের দুটি বালা, যাকে স্থানীয় ভাষায় কারা বলে, ওটা ছাড়া আর কিছুই কিনিনি। তাও মার্কেটে ঘুরতে খারাপ লাগছিল না। আসল কথা যেভাবেই হোক আমাদের তখন সময় কাটাতে হবে। মার্কেটের একদম সামনেই দেখতে পাবেন এই শনি মন্দিরটি। পাশে আরও একটি মন্দির ছিল, কিন্তু তার নাম এখন আমার মনে নেই। ঘোরাঘুরি তো হলো, সাথে খাওয়া দাওয়াও কিন্তু হয়েছিল। আর সেই খাওয়া দাওয়া কীরকম ছিল সেটার একটি ছোট্ট ব্লগ আমি আপলোড করব। সেখানে আপনাদেরকে আমি দেখাবো পাঞ্জাবি খাবার দাবারের ব্যাপারে। দিনের আলো পড়ে আসছে, কিন্তু স্বর্ণ মন্দিরে ভক্তের ভিড় একই রকম আছে। সকালেও যেরকম ছিল, দুপুরেও যেরকম, বিকালেও সেরকম। তো এখানেই আমাদের পুরো হিমাচল প্রদেশ আর পাঞ্জাব ট্যুরের ইতি হলো। আপনারা দেখবেন, দেখে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর যদি ভালো লেগে থাকে বাকিদের সাথে শেয়ার করবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন এ পর্যন্তই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।